দলীয় সরকারের অধীনে তো কোনো জাতীয় নির্বাচনই হয় না, স্থানীয় সরকার তো আরো দূরের কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, এমনকি আমাদের যারা প্রার্থীরা রয়েছেন বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সংঘবদ্ধভাবে। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এখন হয়েছেন, যেহেতু এখন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নাই, তাই তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দীর্ঘদিন আমাদের সাথেও রাজনীতি করেছেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমি যখন জেলখানায় ছিলাম ওনাদের কয়েকজনকে আমি দেখেছি। তবে একটা কথা আজকে না বললেই না, বিগত 17 বছর যখন আন্দোলন সংগ্রামে বিএনপি এবং ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের সমমনা অনেক দল এবং রাজনীতির বাইরেও অনেক সাংবাদিকরা, তাদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হয়েছে, নানাবিধ অত্যাচার জুলুম নির্যাতনের শিকার আমরা যখন হয়েছি। বিএনপির পক্ষ থেকে কিন্তু সবসময় রাজপথে জোরালো ভূমিকা আমরা রেখেছি, যে কোনো পাবলিক ইস্যুতে আমাদের ভূমিকা ছিল। কিন্তু আজকে আমাদের যারা প্রতিপক্ষ তাদেরকে তো আমরা সেভাবে দেখি নাই। আমরা মাঝে মধ্যে শুনেছি যে ফজরের নামাজ পড়ে সবাই মিলে একটা দৌড় দিয়ে মিছিল করত এবং ভোরের আলো ওঠার আগে আবার তারা ঘরে ঢুকে যেত, এটাই ছিল তাদের। বাস্তবিক অর্থে আপনারা যদি ধরে নেন 14 সালের যে একতরফা নির্বাচনের নামে যেটাই হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু আমরা তাদেরকে তেমনভাবে রাজপথে দেখি নাই। এটা হলো আমার অভিজ্ঞতা। আমি জানি না, আপনারা হয়তো আরো বেশি জেনে থাকতে পারেন। আর 2018 পর থেকে আমি কন্টিনিউয়াস রাজপথে ছিলাম। 2020 সালে আমি যখন ঢাকা দক্ষিণ থেকে দলের মনোনয়নপ্রাপ্ত হয়ে মেয়র নির্বাচন করি, সেটাও কিন্তু আমি নমিনেশনটা দেওয়ার পরেই আমি বলেছি যে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের আন্দোলনের অংশ হিসাবে। অর্থাৎ তখন আমরা আন্দোলনের অংশ হিসাবেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি দলীয় সরকারের অধীনে তো কোনো জাতীয় নির্বাচনই হয় না, স্থানীয় সরকার তো আরো দূরের কথা, আর ঢাকা তো তারা কোনোভাবেই ছাড়বে না। তো কথা হলো যে তখনও কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষ দলের সরব ভূমিকা বা রাজপথের ভূমিকা দেখতে পাই নাই। গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের তো সবাই পাশাপাশি সহ অবস্থান করার কথা ছিল। আমরা তো ওই পূর্ববর্তী সময়ে যে একটা শত্রুতা তৈরি হয়েছিল, যে রাজনৈতিক বিভাজন তৈরি করে জাতিকে বিভক্ত করা হয়েছিল, সেখান থেকে তো আমরা পরিবর্তন ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাচ্ছিলাম। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যখন করে, তখন তো আর আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা আর বজায় থাকে না। তখন তো আমাদেরকে বাধ্য হয়ে আবারও 1971 সালে তাদের যে গণহত্যা তারা সংগঠিত করেছিল, তারা যে তার তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ হয়ে আমাদের মা বোনেদের ধর্ষণ, ইজ্জত, সম্মানহানি করেছিল, এই কথাগুলো আমাদেরকে বলতে হয়। তখন কিন্তু আর আমাদের সেই সৌহার্দ্যপূর্ণের জায়গাটা আর থাকে না। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এই বিভাজনটা সৃষ্টি করেন, আপনারা যদি আমাদের একে অপরের প্রতি সম্মান হানি করেন, তাহলে এটার আলটিমেট বেনিফিশিয়ারিটা কারা হবে এটা একটু চিন্তা করে দেখবেন। এবং তারা যদি আবার ফেরত আসে বাংলাদেশে, তাহলে আমাদের সবার কি অবস্থা তারা করার চেষ্টা করতে পারে সেটাও আপনারা মাথায় রাখবেন। ভুলে যাবেন না, পার্শ্ববর্তী দেশেই বসেই কিন্তু সকল ষড়যন্ত্র হচ্ছে, সেখান থেকে অর্থায়ন হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনার দুর্নীতিবাজ পুত্র সজীব ওয়াজেদ জয়, যে আমেরিকায় গিয়ে এখন নাগরিকত্ব গ্রহণ করে, সে নিজেই বলেছে 2-3 দিন আগে আল জাজিরার ইন্টারভিউতে কথা বলেছে। এবং ওই ইন্টারভিউর শিরোনামটা কি ছিল, যে আওয়ামী লীগ কি এখনো কি তারা ডিনায়ালে আছে, বা তারা পুরো জিনিস অস্বীকার করছে, নাকি তাদের অনুশোচনা এসেছে? তাদের বিন্দুমাত্র অনুশোচনা আসে নাই, তারা পুরো জিনিসটা ডিনায়ালে রয়েছে। এবং উল্টা যারা আন্দোলনকারীদের মিলিটেন্ট বা জঙ্গি আখ্যা দিয়ে এই ধরনের একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে।